সকাল সকাল ঘুমিয়ে আছি, এর ভিতরে শুনতে পেলাম কারো ডাক। আমি আবার ঘুমালে চোখে দেখি না। এমনিতেই কিছুদিন ধরে যে শীত পড়েছে, তাতে শুধু মনটা লেপের ভিতরে সারাদিন ঢুকে থাকি। দূর, আর ভালো লাগে না। এত ডাক দিতে আছে, এবার মনে হয় উঠাই লাগবে। আবির, এখন গিয়ে তো পানি ঢেলে দেবো। সে কখন থেকে ডাকতেছি, তুই তো উঠোই না। ও আম্মু, তুমি আগে বলবা না? তাহলে তো অনেক আগে উঠে যেতাম। এখন তাড়াতাড়ি উঠে পড়, আর কলেজে যাবি না? আজ তোর কলেজের প্রথম দিন। কেন এত সকালে কলেজে যাব? এই মাত্রই তো সকাল হলো। টাইম দেখেছিস? এখন তো 8:30 বেজেছে। আমি লাফ দিয়ে উঠে পড়লাম। আগে ডাক দিবা না? একদম মার খাবি। তোকে ডাকতে ডাকতে আমি শেষ। তোকে আগেই বলে দিয়েছি যে তোর আব্বুর কাছে গিয়ে পড়। তোকে আমি আর সামলাতে পারতেছি না। এত যে তুই অলস। আম্মু, নিজের ছেলেকে এটা বলতে নেই। তুই এখান থেকে যাবি কি না? আমি উঠে ফ্রেশ হতে চলে আসি। এখন আসুন পরিচয় হয়ে নেই। আমি আবির। এইবার এসএসসি দিয়ে নতুন কলেজে ভর্তি হয়েছি। আব্বু আম্মুর একমাত্র ছেলে। আব্বু বাইরে থাকে আর আমরা আমাদের দেশে থাকি। আম্মু অনেকবার বলেছিল যে বাইরে থেকে পড়াশোনা করতে, কিন্তু আমি সেটা করিনি। তার কারণ হলো আমি আমার একজন বান্ধবীকে অনেক ভালোবাসি। দুঃখের কথা হলো এখনো বলতে পারিনি। আমার অনেক ভয় করে, তাই বলতে পারিনি। কবে যে বলবো তা আল্লাহ ভালো বলতে পারে। আমি ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম, তারপরে কলেজের দিকে রওনা দিলাম। আজকে গেলে যে কি হবে, ও মনে হয় আমার সাথে অনেক রাগ করেছে। কালকে রাতেও ফোন করে তাড়াতাড়ি কলেজে যেতে বলেছে, কিন্তু ঘুমের কারণে সেটা আর হলো না। কিছুক্ষণ পরে আমি কলেজে চলে আসি। আমাকে দেখে বুকটা ঘুরিয়ে নিল, তাই আমি ওর কাছে চলে আসি। গিয়েই ওর হাত ধরলাম। এমন সময় একদম আমার হাত ধরবি না শালা। তাহলে চট তো মেরেই দিয়েছি, সাথে তো গলাটাও চেপে ধরবো। কুত্তি, তুই আজকেও আমাকে মারলি? তোকে শুধু একটা দিয়েছি, এখন মন চায় গলাটাও চেপে ধরি। আমাকে মেরে ফেললে তুই অনেক খুশি হবি, তাহলে মেরেই ফেল। আর মারিস না, সবাই তো তাকিয়ে আছে। প্রথম দিন কলেজে এসেই তোর হাতের আদর খেলাম। এত আদর করলে পরে তো আমি শেষ হয়ে যাব। কুত্তা, তোকে কালকে এত করে বলেছি যে তাড়াতাড়ি কলেজে আসিস, আর এখন এসেছিস কেন? সরি দোস্ত, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে। তোর এত ঘুম কেন বলতো? এর আগেও যখন স্কুলে পড়তাম তখনও তুই দেরি করে আসতি। আমার কি দোষ? দোষ আমার ঘুমের। তো এখন কলেজের ভেতরে যেতে পারি না? আরো মার খাবি, তারপরে যাবি? এবার মারলে আমি সত্যি সত্যি প্রিন্সিপালের কাছে বিচার দিব। তোর সাথে তাহলে আমিও যাব, গিয়ে বলবো তুই আগে আমাকে মেরেছিস। আর তুই তো ভালোই জানিস আমি বানিয়ে বানিয়ে অনেক ভালো ঘুল মারতে পারি। এর জন্যই তো তোকে আমি গুন্ডি ডাকি। এটা বলে দিলাম দৌড়। ওকে ডাকলে হয়তো আরো চর খেতে হবে। ওকে গুন্ডি বললে অনেক রেগে যায়। স্কুল জীবনে এটা বলার কারণে কত যে চর খেয়েছি। আবিরের বাচ্চা, আমি কি এটা আবার একটু বলে যা। আমিও কলেজের ভেতরে ঢুকে পড়ি, গিয়েই ওর কলার চেপে ধরলাম। দোস্ত, আমাকে ছেড়ে দে না প্লিজ। তোকে আমি আর কিছুই বলবো না। আজকে নতুন কলেজে এসেছিস, স্কুল লাইফেও আমাকে যা বলে ডাকতি, ওইটা যদি বলিস তাহলে তোকে সোজা উপরে পাঠিয়ে দেব। আচ্ছা, বলবো না। এখন গিয়ে তোর বেঞ্চে বসে পড়। স্যার তো এখনো আসেনি, তাই তোর সাথে আর একটু সময় থাকি না? দুজনে গল্প করা শুরু করে দিলাম, আর মাঝে মাঝে কথাই ভুল হলেই ও আমার দিকে রাগীভাবে তাকিয়ে থাকতো। কিছুক্ষণ পরে স্যার আসলো, তাই ফারজানা ওর বেঞ্চে চলে গেল। গুড মর্নিং, সবাই কেমন আছো? স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। আজকে তোমাদের কোনো ক্লাস হবে না, আজকে তোমাদের পরিচয় নেব। এই ছেলে, তোমার পরিচয় দাও। স্যার, আমি আবির, আব্বু আম্মুর একমাত্র ছেলে। কিছুক্ষণ পরে স্যার ফারজানা পরিচয় নিতে লাগলো। মনে মনে ভাবলাম, আমাকে চর মেরেছিস, আজকে তোকে সবার সামনে কি করি শুধু সেটা দেখবি। স্যার, আমি ফারজানা। এর ভিতরে আমি দাঁড়িয়ে বললাম, স্যার, ও একটা গুন্ডি মেয়ে, ওর আব্বু আম্মুর একমাত্র গুন্ডি মেয়ে। এটা শুনে সবাই হেসে উঠল। এই ছেলে, তুমি বসে পড়ো। তোমাকে আমি কিছু বলতে বলেছি? না স্যার, তবু বললাম। স্যার আবারও সবার কাছ থেকে পরিচয় নিতে লাগলো, আর আমি ফারজানার মুখের দিকে তাকিয়ে আছি। চোখ দুটো লাল হয়ে আছে, মনে হয় এখনই আমাকে খেয়ে ফেলবে। কিছুক্ষণ পরে ও আস্তে আস্তে আমাকে কি যেন বলল, সেটা আমি শুনে নিয়েছি। তোর আজকে মাথা ফাটাবো, তারপরে হসপিটালে ভর্তি করিয়ে দেব। তোর খবর আমার ভালোই জানা আছে।
আমাকে কি যে করবি? শুধু কলেজটা ছুটি হতে দে। আমি তার আগে দৌড়ে পালিয়ে যাব। তুই যদি আজকে কোথাও পালিয়ে যাস তাহলে তোর সাথে আমি কোনো দিনও আর কথা বলবো না। দূর, আজকে মনে হয় অনেক রেগে গেছে। কেন যে সবার সামনে গুন্ডি বলতে গেলাম। সরি দোস্ত, ভুলে বলে ফেলেছি। তোর সরের গুষ্টি। প্লিজ কিছু মনে করিস না, আমি তোকে ভুলবশত বলে ফেলেছি। ঠিক আছে, কলেজ ছুটি হবার পরে আমার জন্য গেটের সামনে দাঁড়াইস, তোর সাথে বাড়ি যাব। ঠিক আছে। কিছুক্ষণ পরে কলেজ ছুটি হলো, তাড়াতাড়ি করে বের হয়ে আসলাম। তারপরে গেটের সামনে চলে আসি। কিছুক্ষণ পরে গুন্ডি ফারজানা আসলো। চল বাড়িতে যাব। মনে মনে ভাবলাম বুঝেছি ও আমাকে মারবে, তা দেখি কিছুই করলো না। ও এত ভালো হলো কিভাবে? তুই বুঝেছিস আমি তোকে মারলাম না কেন সেটা? সেটাই। কারণ হলো আমি তোকে মারবো না, আন্টির কাছে আজকে বিচার দেব। দোস্ত, এটা আম্মুকে বলিস না, তোকে আজ থেকে কিছুই বলবো না। তোকে এই নামটা বলতে বারণ করেছিলাম, তবুও বলেছিস। আমার কোনো কথাই তোর কাছে দাম নেই। দেখেছিস কলেজের সবাই কিভাবে হেসেছে। আর কিছু বলবো না। এখন হাঁট। দুজনে হাঁটা শুরু করে দিলাম। দুজনে চুপচাপ হাঁটতেছি, কেউ কারোর সাথে কথা বলতেছি না। এখনো কি রাগ হয়ে আছিস? জানি না আবির, তুই এমন কেন বল? স্যারের কাছেও এটা বলে দিয়েছিস যে আমি একটা গুন্ডি। আর বকা দিস না। কিছুক্ষণ পরে বাড়িতে চলে আসি। ফারজানা, আমি গেলাম, কালকে কথা হবে। আচ্ছা যা তাহলে, আর পারলে কলেজে একটু তাড়াতাড়ি আসিস, কেমন? ঠিক আছে। আমি বাড়ির ভিতরে ঢুকে পড়ি, তারপরে শুয়ে পড়লাম। বিকেল বেলা খাওয়া দাওয়ার পরে ভাবলাম ফারজানাকে কল দিব। আমি যে সময় কল দিতে যাব সেই সময় ফারজানার কল। কি করতেছিস? ছাদে হাঁটতেছি। তুই কি করতে আসিস? আমি রুমে শুয়ে আছি। খেয়েছিস? কুন্ডি খেয়েছি। কি বললি? কালকে তোকে আর আস্ত রাখবো না। ওই দোস্ত মুখ ফসকে বের হয়ে গেছে। এটা বলার আগে ফোনটা কেটে দিল। কিছুক্ষণ পরে বড় একটা এসএমএস আসলো। তুই জীবনেও শুধরাবি না। এমন যদি করতে থাকিস তাহলে আমি তোর সাথে আর কথা বলবো না, আর মিশবও না। আমাকে যে নামটা ধরে ডাকলে আমি রেগে যাই সেটা বলেই ডাকো। কেন এটা করো? সত্যি করে বলো তো, আমি কি সত্যিই গুন্ডি? এসএমএসটা পড়ে আমি আবার ওকে কল দিতে লাগলাম, কিন্তু কল ধরতেছে না। তাই ভাবলাম ওদের বাড়িতে একটু যাব। তাই ওদের বাড়ির দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পরে ওদের বাড়িতে এসে পৌঁছালাম। আন্টিকে সালাম দিলাম। আন্টির সাথে আমার আগেই পরিচয় ছিল। ও যখন ক্লাস 8-এ পড়তো সেই সময় ওর সাথে আমার পরিচয়। কিছুক্ষণ পরে আমি ওর রুমে ঢুকে পড়লাম। আমাকে দেখে ও যেন আরো রেগে গেল। তুই এখানে এসেছিস কেন? তোকে কি আমি আসতে বলেছি? তুই আমার সাথে রেগে আছিস তাই তো আসলাম। তুই রাগ করলে আমার একটু ভালো লাগে না। তুই আমার রাগ তুললি কেন? আমি অনেক চিন্তায় ছিলাম। বুঝেছি তুই আর আমার সাথে কথা বলবি না। কিছুদিন পরে আমি তো তোর সাথে এমনিতেই কথা বলবো না। কেন? নতুন প্রেম করবি তাই নাকি? তাই কি তোর বিয়ে আমার সাথে কথা বলতে দেবে না? আমার কাছে আয়, তাহলেই বুঝতে পারবি আমি কি করব। ওর কাছে যাবার সাথে সাথে আমার গালে ঠাস করে চড় মেরে দিল। তোকে একদিন বলেছি না আমি কোনোদিনও প্রেম করব না? তার সময় হলেই দেখতে পারবো করো কিনা। আর তুই আমাকে কথায় কথায় এমন ভাবে চড় মারো কেন? ফালতু কথা বললেই আমার রাগ উঠে যায়। এমনিতেই তোকে চর মারতে যে কতটা মজা তা শুধু আমিই জানি। কি সুন্দর নরম গাল। দেখো ফারজানা, আজকে কিন্তু আন্টির কাছে বিচার দিয়ে দিব। দিলে তাহলে তুই কি আস্ত থাকবি? তাহলে আমিও তোর বাড়িতে বিচার দেব যে তুই একটা মেয়ের হাত ধরে টান দিয়েছিস। তখন তোর আম্মু যে কি করবে। তোর সাথে কথাই বলবো না, এটা বলে আমি চলে যেতে যাব। এমন সময় ফারজানা টান দিয়ে ওর খাটের উপরে শুইয়ে দেয়। তারপরে আমার উপরে বসে পড়ে। আমার কিন্তু লাগতেছে। লাগুক, আমি তো লাগার জন্যই তোর উপরে বসে পড়েছি। ফারজানা, আমি কিন্তু আন্টিকে ডাক দিব। আমি ওর উপর থেকে উঠে পড়ি। কিছুক্ষণ পরে ও উঠে আমার পাশে এসে বসলো। যাই তাহলে, সন্ধ্যা হয়ে গেছে। আর একটু পরে যা, আজান দেওয়া হোক তারপরে যাইস। থাকবই তো, যাতে তোর আমাকে চর মারতে সুবিধা হয়। না, আর চর দিব না, এখন কথা বলবো। দুজনে কথা বলা শুরু করে দিলাম। আর ফারজানা আমার চোখের দিকে তাকিয়ে আমার কথা শুনতে আসে। আমিও ওর চোখের দিকে তাকিয়ে আছি। কি সুন্দর মায়াভরা চেহারা। কবে যে ওকে আপন করে পাবো তা আমি নিজেও জানি না। অনেকক্ষণ কথা বলার পরে আমি ওর কাছ থেকে বিদায় নিলাম। যা তাহলে, আর সাবধানে যাবি, আর বাড়িতে গিয়ে আমাকে একটা কল দিবি। ঠিক আছে। আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।
কিছুক্ষণ পরে বাড়িতে এসে পৌঁছালাম। তারপরে ওকে কল দিলাম। কিছুক্ষণ কথা হবার পরে কেটে দিলাম। পরের দিন আবারও কলেজে চলে আসি। এসে দেখি ফারজানা একা একা বসে আছে, তাই আমি ওর কাছে চলে আসি। এসে বসে পড়লাম। কিরে, ক্লাসরুমে যাবি না? তুই কে? তোকে আমি তো চিনি না। আজকে আবার তোর কোন রোগ হয়েছে? কিছু না, তুই যা ক্লাসরুমে। আমি তোকে নিয়ে যাব আমার সাথে। আমি তোর সাথে যাইতাম না। ফারজানা, সত্যি করে বলতো আমি আজকে কি করেছি? কিছু না, বললাম না আর কোনো অলস ব্যক্তির সাথে কথা বলি না। আজকে আমি তো একেবারে ঠিক টাইমে এসেছি। এটি বলা মাত্র কলারে ধরে আমার পাশে টেনে নিলাম। কিসের ঠিক টাইমে এসেছিস তুই? এখন কয়টা বাজে দেখেছিস? তোর জন্য আমি এখানে কতক্ষণ আগে বসে রয়েছি। তোকে কি আমি এত তাড়াতাড়ি আসতে বলেছি নাকি? শয়তান, কলকে তো তুই বললি। আয় চল ক্লাসে যাই। দুজনে ক্লাসে চলে আসি। আসার সময় ফারজানাকে বললাম, ফারজানা একটা কথা বলবো? বল কি কথা? না, এখন বলবো না, বলতে আমার অনেক ভয় লাগে। স্কুলে যখন পড়তাম তখনও বলতি একটা কথা, একটা কি কি এমন কথা যে বলা যাবে না? আর তোর এত ভয় লাগে কেন শুনি? জানি না কবে যে বলতে পারবো, তা আমি নিজেও জানি না। ওই আবির, ভালো করে বলবি কি কথা? তুই কি কিছুই বুঝিস না? আমি কিছুই বুঝি না, কারণ আমি তো এখনো পিচ্ছি, তাই। থাক, তোর আর বোঝা লাগবে না। দুজনে ক্লাস শেষ করে বাড়িতে চলে আসি। এভাবে কিছুদিন কেটে গেল। একদিন ফারজানা আর আমি বসে আছি। কিছুক্ষণ পরে ফারজানা বলল, আবির চল কোথাও থেকে ঘুরে আসি, অনেকদিন হলো কোথাও ঘুরতে যাই না। আমি ক্লাস মিস দিব না, এমনিতেই সামনে পরীক্ষা। থাক, তোর আর কোথাও যেতে হবে না, আমি ওখান থেকে উঠে যাইতেছি। এমন সময় আবির আমার হাত টেনে ধরলো। তোকে আমি যেতে বলছি নাকি? আর তুই আমার সাথে এইরকম রাগ দেখাস কেন? আমার রাগের তো কোনো দাম নেই, তাই রাগ দেখিয়ে কি আর হবে? চল ঘুরতে যাব। তাহলে তুই আমার সাথে এতক্ষণ ভাব নিছিস? দাঁড়া, আমি কি করি দেখ। আবির, আমার না কোথাও যেতে ভালো লাগতেছে না। কেন? একটু আগে যে বললি ঘুরতে যাবি। এটা তো তখন বলছি, এখন তো আর বলিনি। চল তো। এটি বলে ফারজানা আর আমি হাঁটা শুরু করে দিলাম। কিছুক্ষণ পরে আমাদের এখানে একটা পার্কে চলে আসি। দুজনে কথা বলতে আসি আর ফারজানার কথার মধ্যে হাসতেছে। ওর হাসিটা যে এত সুন্দর তা আমি বলে বোঝাতে পারবো না। মন চাই এই হাসিটার বারবার প্রেমে পড়ে যাই। কবে যে ভালোবেসে ওকে কাছে পাবো তা আমি নিজেও জানি না। যাই হোক, আমাকে পারতেই হবে। কিছুক্ষণ পরে ফারজানা আমার কাঁধে মাথা রাখলো। কি রে, মাথা রাখলি কেন? মাথাটা কেমন যেন ব্যথা করতেছে, তাই রাখলাম। তোর যদি কোনো সমস্যা হয় তাহলে উঠিয়ে ফেলি। আমি কি তোকে উঠাতে বলছি? বলতেও পারিস, কিউট ছেলেদের তো একটা ভাব থাকে অন্যরকম, তাই বলছি। কিউট আমি নাকি তুই? হ্যাঁ, তুই আমার থেকে অনেক কিউট। তোর শরীরের ভেতর সবচেয়ে আমার গাল দুটো ভালো লাগে। তা তো ভালো লাগবেই। শুধু শুধু গালে চড় মারতে পারিস, তাই তো তোর কাছে ভালো লাগে। সেটাও মিথ্যে বলিসনি, সত্যিই হতে পারে। তুই যদি আমাকে আর কোনো দিনও চড় মারিস তাহলে আর কথা বলবো না তোর সাথে। আমার সাথে কি তুই কথা না বলে থাকতে পারবি? মানুষ অভ্যাস করলে সবকিছুই পারে, তাই আমিও পারবো। আচ্ছা, তাহলে আজকে থেকে আমি আর তোর সাথে কথা বলবো না। এটি বলে আমি আমার মুখ অন্য পাশে ঘুরিয়ে নিলাম। কি কথা বলবি না? তুই আমার কে যে তোর সাথে কথা বলা লাগবে? কথা না বললে আমি কিন্তু মরে যাব। আচ্ছা, আমরা তোকে কি মরার কথা বলতে বলছি? তুই কেন আমার সাথে এরকম করিস বলতো? তবে একটা কথা জেনে রাখ, তুই যেদিন আমার সাথে কথা বলা বাদ দিয়ে দিবি সেই দিনই আমি মরে যাব। আবির, মাথাটা খারাপ করবি না, তোকে আমি ফালতু কথা বলতে বলছি। আর বলবো না। কিছুক্ষণ পরে চোখ পড়লো ওর চোখের দিকে। দেখতে পেলাম ওর চোখের দিকে চোখের পানিতে টলমল করতেছে। তোর চোখের পানি টলমল করতে আসছে কেন? কই, আমার চোখ দুটো তো এমনই, আর তুই মিথ্যা বলবি না। এখন তো আয়নাও নেই যে তোকে দেখাবো। আবির, ফালতু কথা না বলে চল বাড়িতে যাই, টাইম তো অনেক হলো। এখন যাব না, চল আজকে তোকে রেস্টুরেন্টে থেকে খাওয়াবো। না দোস্ত, আমার এখন আর খিদে নেই, কিছুই খাবো না। তোর কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেছে। আমি আবার কি বললাম যাতে তোর মনটা খারাপ হয়ে গেল? কিছু না, চল বাড়িতে যাই। ওকে অনেকবার বলে রাজি করানোর পরে রেস্টুরেন্টে চলে আসি। দুজনে খেতে আসি আর আমি ওর দিকে তাকিয়ে আছি। মাঝে মাঝে ও তাকাইছিল, তবে আমি বেশি তাকাইছি। তুই বুঝি আমাকে এই প্রথম দেখতে আসিস? হঠাৎ এই কথা কেন?
না, যেভাবে তুই আমার দিকে তাকিয়ে রয়েছিস মনে হয় আমাকে আর কোনো সময় দেখিসনি। এমন একজন সুন্দরী মেয়েকে যতবার দেখি ততবার তাকানোই লাগে। এত তাকাইস না, পরে আবার আমার মায়ের পড়ে যেতে পারিস। তা তো অনেক আগেই পড়ে গিয়েছি। এ মা, তা আবার কবে পড়ে গেছিস বল না আমাকে। তা তোকে বলবো কেন? তোর কি খাওয়া হয়েছে নাকি আরো খাবি? কেন, আমি রাক্ষস যে আরো খাবো? হতেও পারিস। আমাকে এত কথা বলতে পারলি? খাবো না আর তোর টাকায় খাবার। ফারজানা, এত রাগ কেন দেখাস? আমি না হয় তোর সাথে একটু মজাই করি। চল বাড়িতে যাব। দুজনে বাসার দিকে রওনা দিলাম। দুজনে কথা বলতে আসি আর হাঁটতেছি। এর ভিতরে কিছু বাজে ছেলে ফারজানাকে দেখে বাজে বাজে কথা বলা শুরু করে দিল। মাথায় তখন অনেক রাগ উঠে গেল। আমি ওদের কাছে চলে যাব, এমন সময় ফারজানা আমার হাতটা টেনে ধরলো। থাক, কুকুরগুলোকে কিছু বলা লাগবে না। তোকে এসব কথা বলবে আর আমি কি মুখ বুজে সহ্য করবো নাকি? আমি বলেছিস না, ওদের কিছু বলা লাগবে না। আমি আর ফারজানা কথা শুনলাম না, গিয়েই সারাদের ঘুষি মারা শুরু করে দিলাম। ওরা ছিল দুজন, ওদের দুজনকে অনেক মারলাম। আমি ছেড়ে দে, না হয় মরে যাব তো। শালারা মরুক, আমি চাই ওদের মারতে। আবির, আমি কিন্তু ওদের ছেড়ে দিতে বলছি। আমি আবিরকে টান দিয়ে অন্য পাশে নিয়ে আসলাম। দেখতে পেলাম আবিরের হাত দিয়ে রক্ত পড়তেছে। দেখেছিস হাতটা কিভাবে কেটে গিয়েছে? আমি তোকে মারামারি করতে বলছি নাকি? চল বাড়িতে যাব। দেখছিস না রক্ত পড়তেছে? আগে এটার ব্যবস্থা করে নি। আমি আমার ওড়না ছিঁড়ে ওর হাতটা বেঁধে দিলাম। ধুরো, বললাম তো আমার কিছু হয়নি। লাথি খাইস না, মাথাটা কিন্তু এমনিই খারাপ আছে। দুজনে হাঁটা শুরু করে দিলাম। আবির, এটা বলতো, আমাকে এই ছেলেগুলো খারাপ কথা বলেছে, তাতে তুই এতটা রেগে গেছিস কেন? সেটা তোর জানার প্রয়োজন নেই। কোনো এক সময় যখন বলবো তখন শুনতে পাবি। এখন আমি শুনবো, এখন বল না। এখন আর বলা যাবে না, বাড়িতে এসে পড়েছি তো তাই। তো এটা আর কোনোদিনও বলা লাগবে না। আর শোন, ব্যথার ওষুধ খেয়ে নিস। ঠিক আছে, আর তুইও সাবধানে যাবি, কেমন? ঠিক আছে। আমি বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। এমন সময় আম্মু বলল, হাতে কি হয়েছে? কিছু না আম্মু, এমনি একটু কেটে গেছে। কার সাথে আবার মারামারি করছিস? হ্যাঁ, তোমার ছেলে অনেক ভালো হয়ে গিয়েছে, মারামারি একদমই করে না। এটা বলে রুমে চলে আসি। ওখানে থাকলে এখন অনেক কিছু বলা লাগবে। এভাবে 2 মাস কেটে গেল। একদিন আমি অনেক আগে কলেজে চলে আসি। এসে মাঠের সামনে বসে আছি, এমন সময় আমার সামনে একটা মেয়ে আসলো। হাই, আমি মিম। তুমি কে? আমি আবির। তুমি তো আমার সাথেই পড়ো, তাই না? বাট তোমাকে দেখি ফারজানা ছাড়া অন্য কারোর সাথে কথা বলো না। ফারজানা তোমার কি হয়? ও আমার সব, আর ও বারণ করে দিয়েছে যে কারোর সাথে যেন কথা না বলি। তুমি কি ফারজানাকে ভালোবাসো? অনেক, কিন্তু বুঝে না আমার ভালোবাসা। ও হয়তো বোঝে, বাট প্রকাশ করে না। আর এমনিতেই মেয়েরা সবই বুঝতে পারে। জানি না, তবে ওকে ছাড়া আমি আর কাউকে ভাবতে পারি না। চোখ বুঝিলেই ও শুধু আমার সামনে চলে আসে। তো ওকে প্রপোজ করো। করব, বাট কিছুদিন পরে। আমরা কি ফ্রেন্ড হতে পারি? না কেন, অবশ্যই পারি। এমন সময় যেটা হবে সেটা আমি কোনো দিনও ভাবিনি। আমি দেখতে পেলাম ফারজানা আমাকে দেখে মুখ ঘুরিয়ে অন্য পাশে চলে গেছে। যাওয়ার সময় ওর মুখটা কালো হয়ে গিয়েছে। মিম, আমার এখন যেতে হবে। কেন? তোমার লাইফ পার্টনার এসেছে তাই? জানি, আজকে আবার কি না কি বলে। আমি ওর কাছ থেকে ক্লাসরুমে চলে আসি। আমাকে দেখে চলে যেতে যাবে, এমন সময় আমার গালে। তুই আমার হাত ধরেছিস কেন? আমি আবার তোকে কি করলাম? শুধু শুধু আমাকে মারলি কেন? তুই আমার সামনে থেকে চলে যা। তোকে এখন আমার একটুও সহ্য হইতেছে না। ফারজানা, বল না আমি কি করেছি? আমিই চলে যাইতেছি। তুই যদি কিছু না বলে চলে যাস তাহলে আমি আর কলেজে আসবো না। তুই কলেজে না আসলে আমার কি? আমার কিছুই না। আমি ওখান থেকে চলে আসি, তারপরে কলেজ না করে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে কতক্ষণ কান্না করলাম, কিন্তু কেন সেটা জানি না। পরের দিন কলেজে চলে আসি। এসে আবিরকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও দেখতে পেলাম না। মনে হয় আমার সাথে রাগ করে কলেজে আসেনি। তাতে আমার কি? এভাবে আরো কিছুদিন কেটে গেল, কিন্তু আবির কলেজে আসতো না। ওকে না দেখতে পেলে এখন হয়তো আমি পাগল হয়ে যাব। তাই কলেজ ছুটি হবার পরে ওদের বাড়িতে চলে আসি। আন্টিকে সালাম দিয়ে আবিরের রুমে চলে আসি। এসে দেখি আবির শুয়ে আছে, তাই আমি দরজা লাগিয়ে দিলাম। দরজার কাছে তাকিয়ে দেখি ফারজানা
তুই এখানে আসছিস কেন? আর দরজাটা লক করলি কেন? তোকে এখন মনের মতো পিটামো, যাতে বাহিরের শব্দ না যায়। আমার তোর সাথে কথা বলার কোনো মন নেই, আর তুইও আমার সাথে আর কথা বলবি না। আমি এসে ওর কলার ধরে শোয়া থেকে উঠিয়ে ফেললাম। ফারজানা, আমার কিন্তু লাগতেছে। এটা তো কিছুই না, কিছুক্ষণ পর তোর মাথা তো চিবিয়ে খাবো, তখন বুঝবি মজা। এতদিন তুই কলেজে আসিসনি কেন? আমি কলেজে না গেলে কারো কিছু না, সবার কাছে আমি তো পর হয়ে গিয়েছি। আমি আর কলেজে পড়বো না, অন্য কলেজে ভর্তি হব। আবির, রাগ তুলিস না ওকে। আমি কারো রাগ তুলতে চাই না। তুই সেদিন কি মিমির সাথে কথা বলেছিস কেন? তাই তোর সাথে আমি এরকম ব্যবহার করেছি। কেন? আমি কথা বললে তোর কি? তুই যে সময় ছেলেদের সাথে কথা বলিস। আমি কোন ছেলের সাথে কথা বলছি বল? যদি না বলতে পারিস তাহলে তোকে লুচির মতো তেলে ভাজবো। আমার এখন মনে পড়তেছে না, যে সময় মনে পড়বে সেই সময় বলবো, কেমন? তুই এখন বলবি। তুই বাড়িতে চলে যা তো। এখন যাব না কুত্তা। কতদিন তুই আমার সাথে কথা বলিসনি, আমি ফোন দিলেও কেটে দিয়েছিস। তুই সেদিন আমার সাথে এইরকম করেছিস তাই। আর করব না, আর তোকে চরও মারবো না যদি আমার কথাগুলো শুনিস। আমি তোর সব কথাই শুনি, একটা কথাও ফেলি না। কচু শুনিস, তোকে আমি মেয়েদের সাথে কথা বলতে বারণ করেছি, তবুও বলেছিস কেন? আমি কি কোনো মেয়ের সাথে কথা বলি? ওই মেয়েটাই তো কথা বলতে এসেছে। তাই তোরও বলা লাগবে? হ্যাঁ। না বললে বলবে না যে ছেলেটি অনেক ভাব দেখায়? বললে বলুক, তুই শুধু আমার সাথেই কথা বলবি, আর কারো সাথে না। আর তুই কলেজে গেলে একটা টিপ পড়ে যাবি। কেন? আমি মেয়েদের মতো টিপ পরবো? হ্যাঁ, কতগুলো মেয়ে তোর উপরে নজর ফেলেছে তাই। নজর তো ফেলেছে, বাট আমার কি কপাল, একটা জিএফও কপালে জুটলো না। এই জীবনে মনে হয় আমার আর প্রেম করা হবে না। তোর আর প্রেম করা লাগবে না, বিয়ের পর বউয়ের সাথে প্রেম করিস। আমার কপালে বউ নাই রে। তোর চোখ তো আন্ধাই, তাই দেখতে পাস না, একটু খেয়াল করেই তাকে দেখতে পাবি। তুই একটু দেখিয়ে দে না আমার বউকে। আমি দেখিয়ে দেবো কেন? তোরটা তুই খুঁজে নিতে পারিস না? লাগবে না তোর সাহায্য, দুজনে কথা বলতে আসি আর দুষ্টুমি করতেছি। এর ভিতর চোখ পড়লো ফারজানার দিকে। ও একটা শাড়ি পরছে। ওয়াও, এত সুন্দর আমার পাগলিটা। কিরে, তুই শাড়ি পরেছিস কবে? আজকে পড়েছি, তোর সাথে দেখা করতে আসবো তাই। পড়তে অনেক কষ্টে পড়েছি। দেখ আমাকে আজকে কেমন লাগছে তোর। সব তো ঠিক আছে, তবে তোর সুন্দর পেটটা দেখা যাচ্ছে। লুচ্চা স্যামরা, আজকেই তোর চোখ তুলবো, এটা বল। আবিরকে মারতে লাগলাম, মারতে মারতে ও আমার উপরে এসে পড়ে যায়, আমি নিচে আর ও উপরে। অনেক মারছিস, এখন বল যাবি কোথায়? আজকে তো তোকে আর ছাড়তেছি না। সরি দোস্ত, উঠে যা না, আমার অনেক কষ্ট হইতেছে। আমার শুধু শুধু মারা এত সাহস তোর? এতদিন কিছুই বলিনি। ও আন্টি, তোমার ছেলে আমাকে কি করতে আসে দেখে যাও। এটা বলা মাত্রই আবির ওর হাত দিয়ে আমার মুখটা চেপে ধরলো। আমি উঠে পড়ি, না হয় এই মেয়ে আমাকে ফাঁসিয়ে দিবে একেবারে বিনা দোষে। ও মনু, ভয় পাইছো? অনেকটা। আচ্ছা আমি আসি, কালকে কলেজে গেলে তোর সাথে কথা হবে। যাবি তো? তার আগে আমার পাশে আরেকটু আয়, তোকে শাড়ি পরা অবস্থায় সেই লাগতেছে। জি না, তুই লুচ্চা। আবার যে কি বলবি তা আমি নিজেও জানি না। ছেলেদের চোখ এমনিতেই সবসময় খারাপ হয়। থাক, আশা রাখবে না, আমি তো খারাপ তাই না? তোকে তো আমি খারাপ বলিনি, খারাপ তো তোর সাথে একটা ভূত আছে, ওইটার নজর খারাপ। তুই এখন যা তো, আমি এখন ঘুমাবো, কালকে কথা হবে। আচ্ছা আমি তোর দিকে তাকিয়েছি, এখন বল আমাকে। আমার চোখের দিকে একটু তাকিয়ে থাক, আর আমি তোর চোখের দিকে একটু সময় তাকিয়ে থাকি। এটা বলা মাত্রই ফারজানা আমার চোখের দিকে তাকিয়ে রইল, আর আমিও। ওই আবিররা, চোখ থেকে তখন পানি পড়ে যাবে, আমি তোর তাকিয়ে থাকতে পারতেছি না। হয়েছে? আমার চোখের দিকে তাকিয়ে কি দেখতে পেলি? তোর মায়াভরা চোখ দুটো আমার কাছে অনেক ভালো লাগে। কি আছে তোর চোখ দুটোই? মন চায় তোর চোখের ভিতরে আমি বারবার হারিয়ে যাই। তা কবে থেকে? কোনো সময় তো বললি না। কিছু কথা বুঝে নিতে হয়, সব কি বুঝিয়ে দিতে হয় নাকি? কথার ভেতরে এত না পেঁচিয়ে সোজাভাবে বলতে দিতে পারিস না? কি বলবো আমি? হ্যাঁ, সেটা তুই বলতে চাইস সেইটা। আমি কিছু বলতে চাই না। কিছুক্ষণ পর ফারজানা চলে গেল, আমিও
বালিশে মাথা দিয়ে ভাবতেছি আর কত দিন ওর জন্য অপেক্ষা করব। মন চায় ও সারা জীবন আমার কাছে রেখে দেই। ও কি আমাকে ভালোবাসে? ওর মতো একটা সুন্দর মেয়ে আমাকে ভালোবাসবে জীবনও হয়তো না। এইগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। এইভাবে কেটে যায় আরো 3 মাস। একদিন কলেজে এসে নারকেল গাছের কাছে বসে আছি, এর ভিতর ফারজানা আসলো। আবির জানিস, আজকে আমি অনেক খুশি। কেন, তোর কি হয়ে গেছে তাই এত খুশি? আরে হয়নি, হবে। কালকে ছেলে পক্ষ থেকে আমাকে দেখতে এসেছিল। আমাকে দেখে তাদের অনেক পছন্দ হয়, তাই সামনের সপ্তাহেই আমার বিয়ে। এই নে কার্ড। কথাটা শুনে আমার বুকের ভিতরে দুমড়ে মুচড়ে যাইতেছে। তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, তাই এটা তোকে আগেই বলে দিলাম। ফারজানা এত তাড়াতাড়ি বিয়েটা না করলে হয় না? কি বলিস? সব রেডি করে রাখছে আব্বু, আর আমিও এই বিয়েতে রাজি। আচ্ছা, আমার বাড়িতে একটু কাজ আছে, কালকে না হয়তো তোর সাথে কথা হবে। আমার জন্মদিন কালকে, আর এটা বলে তোকে বোকা বানিয়েছি। কার্ড খুলে দেখি সত্যি সত্যি ও জন্মদিন। আমার মুখে আবারও হাসি ফুটে উঠল। আবির, এবারে আমাকে কি গিফট দিবি? তুই যেটা চাইবি সেটাই পাবি। আমার মন যেটা চায় সেটা কি তুই দিতে পারবি? কি চাই তোর বনে? সেটা তোকে বুঝে নিতে হবে। যদি তুই বুঝে নিতে পারিস তাহলে সেই দিন তোকে একটা জিনিস দিব। কি জিনিস? এখন দে আমাকে। এখন কেন? ওই দিন যদি হেরে যাইস তাহলে আর দিব না। ওকে, দেবার চেষ্টা করব। আমি কোনোদিনও বাজিতে হারি না, সেটা তো তুই ভালো করেই জানিস। দেখা যাবে পারিস কিনা। ওর সাথে আরো কিছুক্ষণ দুষ্টামি করে কলেজের ভিতরে ঢুকে পড়লাম। তারপরে সব ক্লাস শেষ করে বাড়িতে চলে আসলাম। এইভাবে আরো কিছুদিন কেটে গেল। আজ ফারজানার জন্মদিন, তাই ওর জন্য একটা নীল শাড়ি কিনলাম, সাথে 2টো গোলাপ ফুল। ওকে আজ রাতে প্রপোজ করব। রাতের বেলা আমি ওদের বাড়িতে চলে আসি। এসে দেখি সবাই বসে আছে, তাই আমি সবাইকে সালাম দিলাম। তারপরে সামনে চলে আসলাম। কুত্তা, আজকেও লেট করে এসেছিস? আজ তোকে কিছু বললাম না, তার কারণটা হলো আজ আমার জন্মদিন। নাটক না করে তাড়াতাড়ি কেকটা কাটতো, আমার আবার তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। কেক কাটার পরে সবাই চলে যাবার পরেও তোর সাথে আমার অনেক কাজ আছে। কি কাজ আছে? কেন, ভুলে গেছিস নাকি? আজকে তুই যেন কি বলবি? এই তো মনে পড়েছে। ফারজানা কেক কাটার পরে সবাইকে খাইয়ে দিল, সাথে আমাকেও। দুজনে একটা চেয়ারে বসে আছি। চল ছাদে যাব। ওর আর আমি ছাদে চলে আসি। দুজনে কথা বলতে আসি। এর ভিতর ফারজানা বলল, কি হলো? আমার গিফট কই? তাড়াতাড়ি আমার গিফট দে। আমি প্যাকেটটা ওর কাছে দিলাম। কি আছে এতে? খুলে তো দেখতে পারিস। আমি প্যাকেটটা খোলা শুরু করে দিলাম। খুলে দেখি একটা নীল শাড়ি। শাড়িটা অনেক সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়। বাহ, তোর পছন্দ আছে বটে। আর যেন কি বলবি? তার আগে এই শাড়িটা পরে আয়, তারপরে বলবো। এখন শাড়ি পরবো কিভাবে? আর শাড়ি পরতেও অনেক সময় লাগে। তাহলে আয়, আমি পরিয়ে দেই। কত শখ! তাহলে তুই আমার সবকিছুই দেখবে নাকি? সব দেখার মতলব, তাই না? না, কিছু দেখবো না। তার আগে চোখে হাত দিয়ে রাখবো নি। চোখে হাত দিয়ে রাখলে শাড়ি পরাবি কিভাবে? ধুর, তোর সাথে কথাই বলবো না। আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে গেলে তাহলে তোর পাটা আর আস্ত থাকবে না। তাহলে আমি যেটা বলছি সেটা কর। ওকে, তুই এখানে বসে থাক, আমি আসতেছি। এটা বলে ফারজানা চলে গেল। আমি একা একা ছাদে বসে আছি আর ভাবতেছি যে আজ যদি ওকে প্রপোজ করি, তাহলে ও যদি রাজি না হয় তাহলে আমি নিজেকে শেষ করে দিব। আমি আজ ওকে প্রপোজ করবই। কিছুক্ষণ পরে ফারজানা আসলো আর আমি ওকে দেখে তো অবাক হয়ে গেলাম। এত সুন্দর আমার পাগলিটা। এভাবে তাকাইস না, পরে মশা ঢুকে যেতে পারে মুখের ভেতরে। আরেকটু কাছে আয়, তোকে আরেকটু দেখি। পরে দেখতে পারবি, এখন বল কি যেন বলবি। পাশে এসে বস। তারপরে ফারজানা আমার পাশে এসে বসে পড়ল। বল না, আমার কিন্তু আর তর আমি ওর হাতে গোলাপ ফুল দিয়ে বললাম, ফারজানা, আমি না তোকে ভালো।
থেকে গেলি কেন? বলতে বসি কিন্তু, না হয় কিন্তু ছাদ থেকে ফেলে দিব। ফারজানা, আই লাভ ইউ। আমি তোকে ভালোবাসি। যেদিন তোর সাথে আমার প্রথম পরিচয় হয় সেই দিন থেকে তোকে আমার মনের ভিতর জায়গায় দিয়ে ফেলেছি। তুই কি আমাকে একটু ভালোবাসবি? কুত্তা, এটা বলতে তোর এতটা সময় লেগেছে? হ্যাঁ, তোর মুখে এটা শোনার জন্য কতদিন অপেক্ষা করেছি, আর আজ বলছো কেন? হ্যাঁ, তার চেয়ে ভালো হতো না বললেই পারতি। আই লাভ ইউ টু জান। তোকে আমি হারতে চাইছিলাম না, তার জন্য বলিনি। আমি ভাবছিলাম তুই হয়তো আমাকে ভালোবাসিস না। তুই আমাকে এই চিনেছিস? তুই ছাড়া আমি কি করে কারোর সাথে কথা বলতাম? সব সময় তোর সাথেই মিশতাম, তখনও বুঝলি না? এত যখন কথা শোনাতেছিস তাহলে তুই বলিসনি কেন? এটা তুই কোন বইতে পেয়েছিস যে মেয়েরা আগে ভালোবাসার কথা বলে? তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে বলতেও পারতি। লাথি দিয়ে ছাদের ওই পাশে ফেলে দেব। তোকে আমার কথার মাঝে বুঝিয়ে দেয়নি যে আমি তোকে ভীষণ ভালোবাসি? এখন বুঝেছি। কাছে আয় আবির। আবির কাছে আসার সাথে সাথে আমি ওকে জড়িয়ে ধরলাম। আজ আমি অনেক খুশি, কারণ আমার পাগলটাকে পেয়ে গেছি। দেখেছিস, চট দিয়ে গালটা লাল করে দিয়েছিস। তো এখন কি একটা চুমু দিব? একটাই হবে না, দুটো দিলে ভালো হয়। যদি পারিস তাহলে ঠোঁটেও একটা দিতে পারিস। শয়তান, দিবই না তোকে চুমু। একটা দিতে চাইছিলাম, একটাই তোর হবে না। একটা দিলে লাগবে না? তো আমি ছাড়া তোর এই গালে কে চুমু দিবে শুনি? জানি না, আমি রাগ করে অন্য পাশে তাকিয়ে আছি। উম্মুয়া। আমি আমার আবিরের গালে দুটো চুমু দিয়ে দিলাম, সাথে ঠোঁটেও একটা দিলাম। কি মহারাজ, এখন কি খুশি হয়েছেন? অনেক হয়েছে। আর শুন, এখন তুই চলবে না, তুমি করে বলতে হবে। যদি বউকে কোনো সময় তুই বলো তাহলে লাথি দিয়ে পিটাবো। তুইটাই ভালো শোনাই আমার মুখে, তাই তুই করে বলি। বলেছি কি একবার, কানে যায়নি? আমি পারবো না। তাহলে কথাও বলবো না আর তোর সাথে। এখন যে তুই তুই কে বলেছিস? আমিও তোর সাথে রাগ করে বলেছি। আচ্ছা, তুমি করে বলবো। ফারজানা, তুমি বললে আমার কেমন যেন লজ্জা লাগে। তুই কি মেয়ে যে তোর এতটা লজ্জা লাগে? ইস, কেন আমি মেয়ে হতে যাব? এখন বল, আমি কি বাজিতে জিতেছি নাকি হেরেছি? আমি তোমার মুখ থেকে এটাই শুনতে চেয়েছিলাম। তো আমি তো জিতেছি, এখন তুমি বলে আমাকে কি দিবা? কেন সেটা তো একটু আগেই বলে দিয়েছি। তাই ফারজানা, অনেক রাত হয়ে গিয়েছে, এখন আমার বাড়িতে যেতে হবে। আরো কিছুক্ষণ থাকি না তোমার পাশে? আমার থাকতে ভালোই লাগতেছে। আম্মু অনেক চিন্তা করবে, তাই এখন যাই। কালকে তো কলেজে যেতে আসি, তাই না? আচ্ছা যাও তাহলে, আর গিয়ে আমাকে একটা ফোন দাও। আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি। কলিং বেল দিতে না দিতেই আম্মু এসে দরজা খুলে দিল আর আমাকে দেখেই বলা শুরু করে দিল, কিরে, তোর দুই গালে লাল কিসের দাগ? হায় রে আল্লাহ, মনে হয় লিপস্টিকের দাগ। এখন আমি কি যে বলবো? আম্মু, তেমন কিছু না। তেমন কিছু না মানে? আমার কাছে আয় তো। বললাম তো কিছু হয় নাই। ফারজানা কি যেন লাগাই দিছে, এটা বলে আমার রুমে চলে আসি। তারপরে ফারজানাকে কল দিলাম। বাসায় পৌঁছেছো? আজকে আম্মু ধরে ফেলতে নিছিল। কে বলেছিল লিপস্টিক দিয়ে আমাকে চুমো দিতে? আমি কি জানতাম এটা তোমার আম্মু দেখবে? তো তোমার আম্মু কি কিছু বলেছিল? তার আগেই আমার রুমে চলে এসেছি। দেখলে বলে দিতা যে বউ আমাকে চুমু দিয়েছে, তাহলে আর কিছু বলতো না। তুমি আমাকে বাস দিতে চাও, তাই না? কেন, বরকে কি কেউ বাস দিতে চায়? হয়েছে অনেক, এখন আমি ঘুমাবো। বাই। তুমি একটা অলস, অলসটায় ঘুম ছাড়া আর কিছুই করতে পারি না। আর তুমি একটা গন্ডি। তুমি আমাকে আবার ওটা বলতে পারলা? কালকে যদি তোমাকে আমার হাতের কাছে পাই তাহলে কাঁচা খেয়ে ফেলবো। এখন চাইলেও সেটা পারবে না, কারণ তুমি এখন আমার সবকিছু, পুরো পৃথিবী তুমি আমার। তা কালকে দেখা যাবে আমি পারি কি না। কালকে আমি কলেজে যাব না। না, এসে দেখো, তাহলে তোমার আম্মুকে বলবো যে তুমি একটা মেয়েকে কিস করেছো, সেই ভয়ে আর কলেজে আসো না। আরো অনেক কিছু বানিয়ে বলবো, তখন বুঝবে মজা। তুমি তো একটা ফাজিল মেয়ে। এটা বলে ফোনটা কেটে দিলাম। পরের দিন আবারও কলেজে চলে আসি। এসে আবারও ওর রাগ। ও যে আমার সাথে কেন এতটা রাগ করে তা আমি কিছুই বুঝতেছি না। এভাবে আরো কিছুদিন কেটে গেল। একদিন কলেজের সামনে বসে আছি, এর ভিতর মিম আসলো। আবির, তোমাদের রিলেশন কেমন চলছে? অনেক ভালো, তবে ওর রাগও অনেক বেড়ে গেছে। শুধু শুধু
ও আমার সাথে রাগ করতেই থাকে। তোমাকে হয়তো ও অনেক ভালোবাসে, তাই রাগ দেখায়। তাই বলে এতটা রাগ দেখাবে? ফারজানা কি এখনো আসেনি? না, আমাকে আসতে বলে ও এখন নির উদ্দেশ্যে। চলো ক্লাসে যাব। দুজনে ক্লাস করে চলে আসি। কিছুক্ষণ পর ফারজান আসলো। আমার কাছে এসেই আমার পাশে বসে পড়লো। আমি এসে চোখ দুটো হাত দিয়ে কচলানো শুরু করে দিলাম। কি হয়েছে বাবু, এমন করতে আসো কেন? আমি মনে হয় আজকে ভুল দেখতেছি। এত তাড়াতাড়ি তুমি তো কোনো সময় কলেজে আসো না, তাই এটা করতেছি। আমার জান পাখিকে পেয়ে গিয়েছি, তাই কি দেরি করে আসতে পারি? কে তোমার জান? তুমি আমার জান কলিজা, আরো অনেক কিছু। আসো বাবু, বুকে আসো। আমি দাঁড়িয়ে ওর কাছে আসতে যাব, এমন সময় আবির, এখন কিন্তু আমরা কলেজে আছি, তাই বুকে নিব কিভাবে? কালকে রাতে তো অনেকক্ষণ আমার বুকে ছিলা। তাতে কি হয়েছে? মন চায় সারা জীবন তোমার বুকের ভিতর লুকিয়ে থাকি। ইস, এত শখ! দেখবো বিয়ের পরে এই ভালোবাসা কোথায় থাকি। তোমার আর আমার ভালোবাসা থাকা সারা জীবন, কোনোদিন কেউ এই বাঁধন ভাঙতে পারবে না। কিছুক্ষণ পরে স্যার আসলো। আমরা তাই উঠে আমরা বেঞ্চে চলে আসলাম। স্যারের কথাগুলো শুনতেছি, আর আবির আমার দিকে তাকিয়ে আছে। তাই আমার মনে একটা দুষ্টু বুদ্ধি চাপলো। খাতা থেকে কাগজ বের করে ওর গায়ে ছুঁড়ে মারলাম। ওই তোমার হয়েছে কি? এভাবে করতে আসো কেন? এভাবে তাকিয়ে থাকলে আমার খুব লজ্জা করে। আমি আমার বউয়ের দিকে তাকিয়ে আছি, তাতে তোমার কি কোনো সমস্যা? এই যে বাবু, পড়ালেখায় মন দাও, সামনে আমাদের পরীক্ষা, সেটা কি তুমি ভুলে গিয়েছো? আমার কোনো ভয় নেই, কারণ আমার পিছনে তুমি আছো। সব তোমারটা দেখে দেখে নকল করব। দেখলে তো তুমি দেখবে, আমি তোমাকে একটুও দেখবো না। দেখা যাবে। এর ভিতরে স্যার বলে উঠল। আমি ওর সাথে কেন কথা বলি? আমি কিছু বলতে পারলাম না। এর ভিতর ফারজানা বলে উঠল, স্যার, স্যার ওকে জনমের পিটানি দেন। শয়তানটাই শুধু শুধু দুষ্টামি করে। তুমি চুপ করো তো। মনে মনে ভাবলাম আজকে তোর সাথে কথা বলবো না। কলেজ ছুটি হবার পরে আমি একা একা কলেজ থেকে আসলাম। আই আবির, দাঁড়াও। আমি আর ওর কোনো কথা না শুনে আবারও হাঁটা শুরু করে দিলাম। তুমি যদি না দাঁড়াও তাহলে আমি কিন্তু রাস্তার সামনে চলে যাব। আবির দাঁড়িয়ে গেল। আমি গিয়ে ওকে ধরে ফেললাম। এমন করতেছো কেন? তুমি আমার সাথে এমন করেছো কেন? স্যারকে পিটানি দিতে বলেছো কেন? শয়তান, মজা করে বলেছি। হয়েছে, এখন হাঁটবি নাকি হাঁটবি না? আজ আর হেঁটে যাব না, আজ রিক্সা করে বাসায় যাব। কিছুক্ষণ পরে একটা রিক্সা ডাক দিলাম, তারপরে দুজনে উঠে পড়লাম। আমি চুপ হয়ে অন্য পাশে বসে আছি। তুই কি আমার সাথে কথা বলবি না? জানি না। জানিস না কেন? আরো আমার কাছে এগিয়ে বসতো। আবির আমার কাছে আসার পরে আমি ওকে জড়িয়ে ধরলাম। কি করছো? রিক্সাওয়ালা মামা সব তো দেখে ফেলবে। যে দেখার সেটা দেখবে। সরি বাবু, তোমাকে আর কিছু বলবো না। তবুও আমার সাথে রাগ করে থেকো না প্লিজ। আমি আমার পাগলিটার সাথে রাগ করে থাকতে পারি? হয়েছে। আমি আবিরের সাথে কথা বলা শুরু করে দিলাম। এর ভেতরে আবিরকে ছেড়ে দিলাম। কিছুক্ষণ পরে আবিরকে ওদের বাড়ির কাছে নামিয়ে দিলাম। যাও বাবু। আমি বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। রাতের বেলা বই পড়তেছি। এর ভিতর ফারজানা ফোন দিতেছে। আমি বই পড়ার সময় কারোর কল আবার রিসিভ করি না। এমনিতেই আম্মু আজকে অনেক বকা দিয়েছে। আমি নাকি কলেজে উঠে পড়ালেখা বাদ দিয়ে দিয়েছি, তাই আজ রাগ করে বই ধরলাম। হঠাৎ টিন করে একটা SMS আসলো। এই ছিল তোর ভালোবাসা? কতবার কল দিয়েছি, একটু রিসিভ করারও টাইম পাইস নাই। জানতাম তুই আমাকে ভালোবাসিস না। SMSটা পড়ে কাঁদবো নাকি হাসবো কিছুই বুঝতে পারছি না। এই মেয়েকে কেন আমি ভালোবাসতে গেলাম কিছুই বুঝতেছি না। আমি ওকে কল দেওয়া শুরু করে দিলাম। কিছুক্ষণ পরে রিসিভ করলো। এখন কল দিয়েছিস কেন শালা? তুই তো আমাকে একটুও ভালোবাসিস না। আরে সোনা, আমার কথাটা একটু শোনো না প্লিজ। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি এখন ফোন কেটে দিলাম। আমাকে যদি হারাতে চাও তাহলে কলটা কেটে দাও। এই বান্দর পোলা, তোরে হারাবো মানে? এখন যদি তুই আমার কাছে থাকতি তোর গালে 10টা চড় লাগিয়ে দিতাম। কেন এমন রাগ করে বলো? তুমি আমার রাগ তুলে দাও কেন? আমি তোমাকে কতগুলো কল দিয়েছি, সেটা কি তুমি দেখেছো? আরে আম্মু বকা দিয়েছে, তাই মনটা খারাপ হয়ে গিয়েছে। কেন? তুমি আবার কি করছিলা? তারপরে সবকিছু ওকে বললাম। সেটা শুনে ওর কি হাসি!
আমি হলে আরো তোমাকে বকা শোনাতাম। একদম হাসবে না, তাহলে পিটানি খাবে। আই শয়তান ছ্যামড়া, সাহস থাকলে পিটা আমাকে। তোমাকে কি আমি মারতে পারি? তোমাকে তো আমি আদর করব। কিভাবে আমাকে আদর করবে? জানি না। আচ্ছা এখন রাখি, কালকে কথা হবে। না, আমি আজকে তোমার সাথে সারা রাত কথা বলবো। তাহলে কথা বলা শুরু করে দাও, আমি কান দিয়ে শুনতে থাকি। আবির, তুমি আমাকে বিয়ে করবে কবে? এত তাড়াতাড়ি কেউ কি বিয়ে করে? আর এখন তো আমার বিয়ের বয়স হয়নি, আমি তো এখনো ফিটার খাই। আই, মজা না করে বলো তো। চলো কালকে আমরা বিয়ে করে নেই। তুমি না ফাজিল। আমার পাগড়িটারই তো ফাজিল, তাই না? হুম, আমারই তো সব। কালকে একটু শাড়ি পরে কলেজে এসো। কেন? তোমাকে শাড়ি পরলে অনেক ভালো লাগে, তাই বলতেছি। ভালো লাগে নাকি অন্য কিছু দেখার মতলব? আমরা শাড়ি পরলে পেট বের হয়ে থাকে, সেটা তুমি ভালোভাবে দেখতে পাও, তাই না? তুমি আমাকে এতটা খারাপ ভাবো? আমি সত্যি খারাপ। ওকে, খারাপ ছেলের সাথে কথা বলা লাগবে না। একদম কাঁদবি না, তোকে আমি খারাপ বলেছি? আমি তো মজা করে বলেছি। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। ভালোবাসি। ভালোবাসি, এটা বলে ফোনটা কেটে দিলাম। পরের দিন কলেজে চলে আসি। এসে দেখি ফারজানা আমার কথা মতো শাড়ি পরে এসেছে। আমি ওর কাছে চলে আসি। শাড়ি পরেছো কেন? আমি তো পরতে বারণ করেছিলাম। তোমার জন্য পড়েছি না, আমি তো আমার বরের জন্য পড়েছি। কলেজে যাবা নাকি এখানে বসে থাকবা? কলেজ করব না, আমার মন চায় কোথাও থেকে ঘুরে আসি। এত সুন্দর মেয়েকে নিয়ে ঘুরতে গেলে অন্য কেউ তুলে নিয়ে যেতে পারে। আবিরা তো পাম দিও না তো। আমি পাম দিতেছি না, একদম সত্যি কথা বলতেছি। আমি আবিরের হাতটা টান দিয়ে উঠিয়ে নিলাম, তারপরে ওকে নিয়ে নদীর পাড়ে চলে আসি। আমরা দুজন কথা বলতেছি আর ফারজানা চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। পাগড়িটাকে আজ কত সুন্দর লাগতেছে তা বলে বোঝাতে পারবো না। আমি শুধু ওর দিকে তাকিয়ে রয়েছি। ফারজানা তুমি এত সুন্দর কেন? চাপা বাদ দাও, আমার পাগলটা সব থেকে বেশি সুন্দর। তাই তোমার গাল দুটো একটু ধরি। কেন? গাল ধরবে, পরে যদি গাল দুটো পচে যায় তখন কি করব বলো? তখন তো আমাকে কেউ পছন্দই করবে না। কারো পছন্দ করা লাগবে না, তোমার পাগলটাই পছন্দ করলেই হবে। আমি গিয়ে ওর গালের দুটাই টান দিলাম, তারপরে একটা কিস দিয়ে ফেললাম। শয়তান, তাহলে আমাকে চুমু দেওয়ার মতলব ছিল? আমি ওর মুখে আলতো করে খুশি মারা শুরু করে দিলাম। মেরে না, তাহলে আমি তো মরে যাব। চুপ করো তো, এমন কথা যদি আর কোনোদিনও মুখে এনেছো তাহলে তোমাকে যে কি করব তা আমি নিজেও জানি না। কিছু করা লাগবে না, একটা পাপ্পি দিলেই হবে। তুমি না ফাজিলের হাড্ডি। আচ্ছা ঝগড়াবাদ, এখনো তুমি কি কিছু খাবে? বাদাম আর আইসক্রিম খাবো। আমি আনতেছি। আনো, আর আইসক্রিম কিন্তু একটা আনবে। কেন, আমি কি খাবো না? না, তোমার খাওয়া লাগবে না। আমি ওর কথা মতো বাদাম আর আইসক্রিম নিয়ে আসলাম। তারপরে দুজনে বাদাম খাওয়া শুরু করে দিলাম। দুজনে পা দুলাতে আসি আর বাদাম খাইতেছি, আর মাঝে মাঝে ফারজানা চুল ধরে টান দিতে আসি। দুষ্টামি না করে বলো, আইসক্রিম খাবে? কেন, আমি কি তোমার মুখের আইসক্রিম খাবো? শয়তান, আমার ঠোঁটের লিপস্টিক খাইতে পারো, কিন্তু কেন আইসক্রিম খাইতে পারবে না? আমি আবার কোন সময় তোমার ঠোঁটে লিপস্টিক খেলাম? হ্যাঁ, এখন আর কিছু বলা লাগবে না, চলো বাড়িতে যাব। আমি ওর হাতের আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করে দিলাম। তা দেখে ফারজানা আমার দিকে তাকিয়ে রয়েছে। তুমি নাকি খাবে না, তবে এতক্ষণ নাটক করলা কেন? আমি ওকে আর কিছু বললাম না, ওকে ধরে বাড়িতে চলে আসি। এভাবে 2টা বছর কেটে গেল। আজ আমাদের সম্পর্কের বয়স 2 বছর হয়ে গিয়েছে। কিছুদিন ধরে ফারজানা আমার সাথে কেমন যেন করতেছে। কল দিলে কল রিসিভ করে না, আর আমাকে কেমন যেন এড়িয়ে চলে। বিকেলবেলা ছাদে বসে আমি কথাগুলো ভাবতেছি। আমি মনে মনে ভাবলাম, ও কেন আমার সাথে এমন করতেছে। আমি ওর নাম্বারটিতে কল দিতে লাগলাম, কিন্তু কল রিসিভ করতেছে না। বারবার দেবার পরে রিসিভ করলো। বারবার কল দাও কেন? আমি কিছুই বুঝলাম না। ফারজানা, তুমি আমার সাথে কেন এমন করতে আসো? আমাকে কি এখন আর ভালো লাগে না? তেমন কিছু না, আসলে আমার শরীরটা তেমন ভালো না। আমি কল দিলেই তো বলো তোমার শরীরটা ভালো না। কেন তুমি আমার সাথে এমন করো? আচ্ছা,
আমি আর কিছু বলতে চাই না, বাই। আর একটু কথা বলি না প্লিজ? তোমার সাথে আগের মতো কথা বলতে পারি না। কল দিলেই তুমি নানা ধরনের বাহানা দেখাও। কেন এমন করো? বাই। বাই বলেই ও ফোনটা কেটে দিল। তখন আমার কষ্ট, বুকটা ফেটে যাচ্ছে। কি করব বুঝতেছি না। ও হঠাৎ করে এমন পরিবর্তন হয়ে গেল কেন? এগুলো আমি এক মনে ভাবতেছি। এভাবে আরো কিছুদিন কেটে গেল। এতদিন ফারজানা তেমন কলেজেও যায়নি, আর আমার সাথে কথাও বলেনি। আজ আমি একটু তাড়াতাড়ি কলেজে গেলাম। গিয়ে আমি তো মরে যাবার পালা। আমি যা দেখলাম তা আমি জীবনেও ভাবতে পারছি না। আমি দেখতে পেলাম ফারজানা একটা ছেলের হাত ধরে বসে আছে। ছেলেটা আমাদের কলেজের না, কে সেটাও বলতে পারবো না। আমি ওদের কাছে চলে আসি। ফারজানা, এসব কি? আর তুমি ওর হাত ধরে আছো কেন? সরি আবির, আসলে আমি তোমাকে ভালোবাসিনি, তোমার সাথে আমি মজা করেছি। এই ফারজানা, তুমি এগুলো কি বলতে আসো? তুমি একবার বলো যে এই ছেলেটা তোমার কে হয়? ও আমার বয়ফ্রেন্ড, আর ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি গিয়ে ওর হাত ধরলাম। প্লিজ বলো যে এগুলো সব মিথ্যে। আবির, কিছুই মিথ্যা না, আমি যেটা বলেছি এসব সত্যি কথা। আমি ওকে এক ঝাটকায় আমার বুকে নিলাম। দুজনে দুজনের দিকে তাকিয়ে আছি। অনেকক্ষণ নীরবতার পরে, আবির ছেড়ে দে, আমার লাগছে। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ তবুও আমাকে ছেড়ে যেও না। আমি এখন থেকে তোমার সব কথা মেনে চলবো। আর বেশিক্ষণ ঘুমিয়ে থাকবো না। তাড়াতাড়ি কলেজে আসবো। আবির, আমাকে ছাড়। আমি ছাড়বো না। ছাড়বি না মানে? শোন, তুই আর আমার সাথে কথা বলবি না, কল দিবি না, এসএমএসও দিবি না। এটা বলে দুজনে হাত ধরে চলে গেল। আমি মাটির নিচে বসে পড়লাম। চোখ থেকে জল ঝরতে লাগলো। কেন ও আমার সাথে এমন করলো? আমি আর কলেজে দাঁড়ালাম না, দোকানে চলে আসি। দোকান থেকে নেশা করার জন্য অনেক কিছু কিনলাম। তারপরে বাড়িতে চলে আসি। রুমে এসে দরজাটা আটকে দিলাম। তারপরে সিগারেটে আগুন ধরিয়ে দিলাম। সিগারেটে আগুন চলতেছে, আর এদিকে আমার চোখ দিয়ে পানি পড়তেছে না। ও তাহলে আমার সাথে এতদিন টাইম পাস করেছে। পরের দিন কলেজে চলে আসি ফারজানাকে একটু দেখার জন্য, কিন্তু ও কলেজে আসলো না। আমি মন খারাপ করে একপাশে বসে আছি। কিছুক্ষণ পরে মিম আসলো। আবির, তোমাকে এমন লাগতেছে কেন? কি হয়েছে তোমার? আমি ওর কোনো কথা না শুনে অন্যদিকে তাকিয়ে রয়েছি। এমন সময় মিম আমার হাত ধরে বলল, বলো না কি হয়েছে? তোমার কি শরীর ভালো না? চোখের পাশে কালো দাগ হয়ে আছে কেন? তারপরে মিমকে সবকিছু খুলে বললাম। আর আমার চোখ দিয়ে পানি পড়তেছে। বলো মিম, ও কেন আমার ভালোবাসাটা নিয়ে নাটক করলো? আমি তো ওকে আমার নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম। আমিও সেদিন ওকে দেখেছি যে ফারজানা একটা ছেলেকে রিক্সা করে ঘুরতে আছে। মিম ওর হাত দিয়ে আমার চোখের পানি গুলো মুছতে লাগলো। মন খারাপ করো না, আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, এটা বলে আমি বাড়িতে চলে আসি। তারপরে সিগারেটের আগুনে ধরিয়ে দিলাম। এভাবে আরো কিছুদিন কেটে গেল। একদিন আমি কলেজে বারান্দায় বসে পুরনো কথা ভাবতেছি। কেন তুমি আমার জীবন নিয়ে এমন করলা? ফারজানা আমার সাথে ব্রেকআপ করার পরে একদিনও কলেজে আসেনি। কেন সেটা বলতে পারবো না। হয়তো এখন ভালোবাসার মানুষ নিয়ে অনেক সুখে আছে। এমন সময় মিম আসলো দৌড়িয়ে। আবির, তাড়াতাড়ি হাসপাতালে চলো, ফারজানা তোমাকে দেখতে চেয়েছে। কেন, ও হাসপাতালে পাপের শাস্তি পেয়েছে নাকি? আবির, আসলে ফারজানা তোমাকে অনেক ভালোবাসে। আর ও তোমার সাথে এমন করেছে কারণ ওর ক্যান্সার হয়েছে, তাই তোমাকে এতদিন এড়িয়ে চলেছে। তার কারণ হলো ও মারা যাবার পরে তুমি যেন না কষ্ট পাও, তাই ও সেদিন আমাকে কাঁদতে কাঁদতে সব বলেছিল। কথাটা শুনে বুকের ভিতরে ফেটে যাচ্ছে। ও এখন কোন হাসপাতালে আছে? বরিশালের সরকারি হাসপাতালে, তাড়াতাড়ি চলো। কথাটা শুনে আমি একটা দৌড় দিলাম। এসে দেখি ওর সাথে ওদের পরিবার সবাই বসে আছে। আম্মু, তোমরা বাইরে যাও,
ওর সাথে আমার কিছু কথা আছে। ও এটি বলার সাথে সাথে সবাই চলে গেল। আমি চুপ হয়ে ওর দিকে তাকিয়ে আছি। কি কথা বলবা না? আমি যেটা করেছি তার জন্য হয়তো কথা না বলারই কথা। তোমার এসব হয়েছে, আমাকে কেন বলনি? আমি জানি আমার চেয়েও তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি যদি তোমাকে এটা বলতাম তাহলে অনেক কষ্ট পেতাম, তাই বলিনি। তোমাকে এড়িয়ে এড়িয়ে চলেছি। ওর কথা শুনতে আসি আর চোখ দিয়ে আমার বৃষ্টির মতো পানি পড়তে আসে। হাই পাগল, কাঁদো কেন? আমি তো এখনো বেঁচে আছি। জানো আবির, আমি যখন তোমার সাথে খারাপ ব্যবহার করতাম তখন আমার কতটা খারাপ লাগতো তা তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি না অনেক শুকিয়ে গিয়েছো। না রে পাগল, আমি ঠিক আছি। দুজনের চোখের দিকে তাকিয়ে আছি আর দুজনেই চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। এই পাগল, একদম কাঁদবি না। আমার যদি কিছু হয়েও যায় তবুও কাঁদবে না। একদম চুপ, তোমার কিছুই হবে না, দেখো। আমি হয়তো আর বাঁচবো না। ফারজানা প্লিজ একটু চুপ করো, আমার হাত জোর করে বলতেছি। আমাকে একটু শেষবারের মতো জড়িয়ে ধরবা? আমি গিয়ে ফারজানাকে জড়িয়ে ধরলাম। ফারজানা, তোমার কিছু হবে না। আমি আবিরের কপালে একটা চুমু দিলাম, তারপরে ছেড়ে দিলাম। এমন রোগ সবারই হয় আর সবাই বেঁচে থাকে, তোমার কিছু হতে দিব না। এমন সময় মিম আসলো। মিম, এখানে বসো, তোমার সাথে কিছু কথা আছে। আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার পাগলটাকে দেখে রেখো। ফারজানা, আমি কিন্তু চলে গেলাম। আমি উঠে চলে যাব এমন সময় ফারজানা আমার হাত টেনে ধরলো। ওই পাগল, কোথাও যেও না। আমার পাশে আর একটু সময় বসে থাকো না। তুমি যদি আর ফালতু কথা বলো না তাহলে তোমার সাথে কথা বলবো না। আর একটু সময় আছে, এতক্ষণ একটু কথা বলো। ফারজানা থামো। ফারজানা, তোমার কিচ্ছু হবে না। দেখো, তোমার সাথে আবিরের ভালোবাসা আছে। তোমাকে যেটা বলেছি সেটা করো। এমন সময় ডাক্তার আসলো। আপনাদের সবাইকে এখন বের হতে হবে। রুগীকে এখনই অপারেশন করতে হবে। ডাক্তার, এখনই কি সময় হয়েছে? আর একটু পরে করলে হয় না? রোগীর অবস্থা তেমন ভালো না। আমি আর মিম উঠে চলে যাব এমন সময় ফারজানা আমার শার্ট টেনে ধরলো। আমি যদি আর না ফিরে আসি তাহলে নিজের প্রতি একটু যত্ন নিও। তুমি এমনি কিন্তু অগোছালো। চাইছিলাম তোমার সাথে সারাটা জীবন বাঁচবো, সেটা আর হলো না। আমি আর ওখানে দাঁড়ালাম না। ফারজানার কথা শুনে আমার কান্না চলে আসলো আর আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। আমি আল্লাহকে বলতে লাগলাম, আল্লাহ, ওকে তুমি বাঁচিয়ে দিও, ওর যেন কিছু না হয়। হঠাৎ আমার পিঠে কারো হাতের অনুভব পেলাম। তাকিয়ে দেখি মিম। আবির, দেখো, ফারজানার কিচ্ছু হবে না। মিম, ওর যদি কিছু হয় তাহলে আমি আর বাঁচবো না। কিছু হবে না। আমি ওখানে বসে বসে ফারজানার কথাগুলো ভাবতেছি। 3 ঘন্টা পরে ডাক্তার অপারেশন করে বের হয়ে আসলো। আমরা সবাই তার কাছে চলে আসি। ডাক্তার, ফারজানার খবর কি? দেখতে পেলাম ডাক্তার কোনো কথা বলতেছে না। প্লিজ বলেন না। ভয়ের কোনো কারণ নেই, তিনি এখন নিরাপদ। কথাটা শুনে সবার মুখে হাসি চলে আসে। ডাক্তার, আমরা কি ওর সাথে দেখা করতে পারি? তার এখনো জ্ঞান ফেরেনি, তাই একটু পর দেখা করুন। এটা বলে ডাক্তার চলে গেল। অনেকক্ষণ পরে ফারজানার জ্ঞান ফিরল, তাই আমরা সবাই ওর কাছে চলে আসলাম। ও শুধু আমার দিকে তাকিয়ে আছে আর আমিও কিছুক্ষণ পরে ফারজানার সাথে কথা বলে সবাই চলে গেল। শুধু আমি ওখানে থেকে গেলাম। এই পাগল, কান্না করতে আসছো কেন? আমি তো বেঁচে আছি। আমি গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। আমি ভাবছি তোমাকে হয়তো আর ফিরে পাবো না। আমি কোথায় যাব আমার পাগলকে রেখে? তোমার শরীর এখন কেমন লাগতেছে? এখন অনেকটা ভালো লাগতে আছে। এখন একটু ঘুমানোর চেষ্টা করো, তাহলে শরীরটা খারাপ করতে পারে। আমি ঘুমাবো না, তোমার সাথে কথা বলবো। এখন না, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিতে আসি আর তুমি ঘুমিয়ে পড়ো তো। আমি ঘুমালে আবার তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? কোথায় যাব? আমার পাগলিকে রেখে আমি আমার পাগলির পাশে আছি। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে আসি আর ও আমার দিকে তাকিয়ে রয়েছে। এই, চোখ বোঝো না কেন? আমার তো ঘুমই আসতেছে না। আবির, এটা বলো,
আমি যদি আর না ফিরে আসতাম তাহলে তুমি আমাকে একটু মনে রাখতে। চুপ, একদম এই কথা আর যেন তোমার মুখে না শুনি। আচ্ছা, আমি ঘুমাইতেছি। কিছুক্ষণ পরে ফারজানা ঘুমিয়ে পড়ল। এভাবে 15 দিন কেটে গেল। আজকে ফারজানা অনেকটা সুস্থ, তাই ওকে বাড়িতে নিয়ে গেল। আর আমিও বাড়িতে চলে আসি। এসে আমি আম্মুর কাছে চলে আসি। ফারজানা এখন কেমন আছে? অনেকটা সুস্থ আছে। আম্মু, একটা কথা বলি। বল। আম্মু, আমি বিয়ে করতে চাই। কেন, মেয়ে কি তোর পছন্দ আছে? ফারজানাকে আমি অনেক ভালোবাসি। তাই? এটা আগে বলবি না? ওই মেয়েটাকে আমার অনেক ভালো লাগে, আর তোর সাথে ভালো মানাবে। তাহলে আমাদের বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা, আজকে ওর পরিবারের সাথে কথা বলবো। ঠিক আছে। বিকেলবেলা আমার কিছু আত্মীয় আর আমরা সবাই মিলে ফারজানাকে দেখতে চাই। তারাও রাজি হয়ে যায়। সামনের মাসের প্রথম সপ্তাহে আমাদের বিয়ে। আস্তে আস্তে দিন ঘনিয়ে আসলো। অবশেষে আমাদের বিয়েটাও হয়ে যায়। এই 1 মাসের মধ্যে ফারজানার সাথে কোনো দেখা হয়নি, কিন্তু মাঝে মাঝে ফোনে কথা হতো। আজ আমাদের বাসর রাত, তাই আমি বাসর ঘরের সামনে চলে আসি। এসে দেখি আমার রুমটা ফুল দিয়ে সাজানো হয়েছে, আর ফারজানা লাল বেনারসি পরে খাটে বসে আছে। ওকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, মনে হয় একটা পরী বসে আছে। আমাকে দেখে ও নিচে নেমে আসলো, তারপরে আমাকে সালাম দিল। আমি ওকে ধরে উঠালাম। ফারজানা লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে রয়েছে, তাই আমি ওকে বুকে নিলাম। তোমার এত লজ্জা কেন শুনি? কেমন যেন আজকে একটু বেশি লজ্জা করতে আসছে। সেই লজ্জাটা কি আমাকে দেখে নাকি? আবির, চলো একটু ছাদে যাই। কেন? তোমার কোলে বসে চাঁদ দেখবো তাই। আর শোনো, ছাদ পর্যন্ত আমাকে কিন্তু কোলে করে নিয়ে যেতে হবে। আমি ওকে কোলে তুলে নিয়ে ছাদে চলে আসি। কিছুক্ষণ পরে ফারজানা আমার কোলে শুয়ে পড়লো। আবির, জানো, তোমার সাথে যখন খারাপ ব্যবহার করতাম তখন আমি যে বাসায় বসে কতটা কান্না করতাম তোমাকে বলে বোঝাতে পারবো না। আমাকে তো তুমি বলতে পারতে তোমার এটা হয়েছে। কেন আমি তোমাকে শুধু শুধু কষ্ট দিব? বলনি তাতে যে আমি কতটা কষ্ট পেয়েছি। ও ভালো কথা, ওই দিন যে তোমার হাত ধরছিল সেই ছেলেটি কে? ওইটা আমার মামাতো ভাই ছিল। ওকে অনেকবার বোঝানোর পরে ও রাজি হয়ে যায়। ও তোমার হাত ধরেছে, তাতে আমার অনেক খারাপ লাগছিল। এখন তো আর কেউ ধরতে পারবে না, এখন তো আমার পাগলটাই হাত ধরবে। ফারজানা, তুমি আমাকে কতটা ভালোবাসো? তা তোমাকে বলবো কেন? বলা লাগবে না, চলো রুমে যাব। এত তারা কিসের শুনি? ওদিকে আবার বাসর করতে দেরি হয়ে যাবে না, তাই তো এত তাড়া। এই মিস্টার আবির, আজকে কোনো বাসর না। আজকে দুজন জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকবো, আর বাসর হলো কালকে। কেন? সবাই তো এই রাতেই করে। সবাই এই রাতে করে, আমরা না হয় পরের রাতে করব। আমি তোমার বউ, কোথাও তো পালিয়ে যাচ্ছি না। তাহলে আর কোনো দিনও করা লাগবে না। তাহলে তো অনেক ভালো। আরো অনেকক্ষণ ছাদে থেকে আমি আর ফারজানা রুমে চলে আসি। ঘুমাবা না? আমি একটু ফ্রেশ হয়ে আসতেছি। আমি ঘুমাবো, তাতে তোমার কি? তুমি বলেই দিয়েছো যে আজকে কিছু হবে না। পারলে ঘুমিও, এমন কামড় দিব 20টা সেলাই লাগবে, মনে রেখো। এটা বলে ফারজানা চলে গেল। কিছুক্ষণ পরে ও আসলো, এসে আমার বুকের উপরে শুয়ে পড়লো। কি বাবু, তোমার কি মন খারাপ নাকি? আমার মন সবসময় ভালো থাকে, খারাপ থাকবে কেন? আচ্ছা, আমি ঘুমাতে আসি, আমাকে আর ডিস্টার্ব করবে না। এটা বলে ফারজানা চোখ বুজে নিল। কিছুক্ষণ পরে আমি ওকে ডাক দিতে লাগলাম, বউ, ও বউ, বউ, ও বউ। এই, কি হয়েছে তোমার? বলো তো, ঘুমাতে দিবা না নাকি? আমি চুপ হয়ে অন্যদিকে তাকিয়ে রয়েছি। কি হয়েছে বলো না কেন? একটা পাপ্পি দিব। আমি তোমার নিজের বউ, আমি কি তোমাকে দিতে বারণ করেছি? হ্যাঁ। এটা বলার পরে আমার মনে একটু জোর আসলো। আমি গিয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দিলাম। অনেকক্ষণ পরে ছেড়ে দিলাম। শয়তান, এত চেপে ধরে আমার দম বন্ধ হয়ে গেছিল। তুমি বলে দিয়েছো যে তুমি আমার নিজের বউ, আর নিজের বউয়ের সাথে আমি যেটা করি তাতে তোমার কি? এখন আমি অন্য কিছু করব। তো তো তুমি কি করতে চাও? আমার আর একটু কাছে আসো, দেখিয়ে দিতে আসি কি করতে চাই। আমি আসবো না আর তোমার কাছে। ফারজানাকে টেনে আমার কাছে নিয়ে আসি। সেটা দেখে ফারজানা চোখ বুজে নিল। আমি ওর গালে আরো 2টো চুমো দিয়ে এরপরে যেটা হয় সেটা বলার দরকার নেই।
সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ফারজানা লজ্জা পেয়ে অন্য দিকে তাকিয়ে রয়েছে। কি পাগলি, কি হয়েছে? চুপ, একদম চুপ। আমি আবার তোমাকে কি করেছি বলো? কিছু না। আমি ওকে টেনে আমার বুকের উপরে শুইয়ে দিলাম। এই ছাড়ো, উঠতে হবে, বেলা অনেকটা হয়ে গেছে। বউকে এখন আদর করব? এই, সারা রাত আমি কিন্তু একটুও ঘুমাতে পারিনি শুধু তোমার জন্য। এত হারে যে দুষ্টুমি করেছো আমি তো তোমাকে বলে বোঝাতে পারবো না। ইস, বউয়ের সাথে দুষ্টামি করব না তো কার সাথে করব? তো অন্য মেয়ের সাথে করব? তুই অন্য মেয়ের সাথে কথা বললি কেন? তুই আর আমার সাথে কথা বলবি না, তুই অন্য মেয়ের কাছে যা। এটা বলে ফারজানা উঠতে যাবে, এমনি আমি আবারও ওকে আমার বুকের উপরে নিলাম। এই শয়তান, ছাড় আমাকে। তুই একটু আগেই বলে দিয়েছিস যে অন্য মেয়ের কাছে যাবি। সরি, আর বলবো না। তাহলে কান ধরো। আমি ওর কথা মতো কান ধরলাম। পাগল একটা। আমি ওকে জড়িয়ে ধরলাম। আমরা সারা জীবন জড়িয়ে ধরে এভাবেই থাকতে চাই, একসাথে বাঁচতে চাই। আমাদের জন্য দোয়া করবে যাতে সুখে সংসার করতে পারি। গল্পটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না।